সাধারণত আমরা যখন কোনো নতুন গ্যাজেট কিনি তখন স্পেসিফিকেশন দেখি, রিভিউ পড়ি, অনেক বিচার বিশ্লেষণ করি। কিন্তু আধ্যাত্মিক পথপ্রদর্শক বা গুরু নির্বাচনের সময় আমাদের এই বাস্তব বুদ্ধিটা যেন হঠাৎ করে উধাও হয়ে যায়। হ্যাঁ, একদম তাই। মানে ব্যাপারটা আসলেই ভাবার মতো। আজকের ডিপ ডাইভে আমরা ঠিক এই অদ্ভুত বিষয়টা নিয়েই কথা বলবো। আমাদের সামনে রয়েছে ডক্টর রাজেশ চৌধুরীর লেখা গুরু নির্বাচন নামের একটি চমৎকার প্রবন্ধ। আমাদের আজকের মিশন হচ্ছে অন্ধভক্তি সরিয়ে রেখে সাধারণ বুদ্ধি ও যুক্তির সাহায্যে জীবনের সঠিক গাইড কিভাবে বেছে নেওয়া যায় তা খুঁজে বের করা। অনেকেই তো মনে করেন আধ্যাত্মিকতা মানেই সব যুক্তিতর্কের বাইরের কোনো জগৎ, সেখানে নাকি শুধু ভক্তি থাকলেই হল। কিন্তু সেটা তো আসলে সত্যি নয়, তাই না? একদমই না। জীবনে সঠিক মেন্টর বা গুরু নির্বাচন করার জন্য কোনো শাস্ত্রজ্ঞ পণ্ডিত হওয়ার দরকার নেই। আমাদের প্রতিদিনের সাধারণ সাংসারিক বুদ্ধিটাই যথেষ্ট। আচ্ছা, চলুন বিষয়টা একটু বিশ্লেষণ করি। আমরা তো সবাই শিক্ষকদের শ্রদ্ধা করি। ধরুন একজন নার্সারির শিক্ষক এবং একজন ইউনিভার্সিটির প্রফেসর। ঠিক। আমরা দুজনকেই সমান সম্মান দিলেও দুজনের দক্ষতা এবং শেখানোর ধরন কিন্তু এক নয়। আমি তো আর পিএইচডি করার জন্য নার্সারি শিক্ষকের কাছে যাব না। এখানে যে বিষয়টা সবচেয়ে চমকপ্রদ তা হল মানুষ খুব সহজেই শ্রদ্ধা করা আর যোগ্যতা বিচার করা এই দুটো জিনিসকে এক পাল্লায় মেপে ফেলে। ও আচ্ছা, মানে দুটো গুলিয়ে ফেলে আর কি। হ্যাঁ, ধরুন কেউ যদি ফুটবল শিখতে চায়, সে নিশ্চয়ই সেরা ফুটবল কোচের কাছেই যাবে, গানের মাস্টারের কাছে নয়, তাই না? জীবনের ঠিক কী ধরনের উন্নতি বা মঙ্গল প্রয়োজন তার উপর ভিত্তি করেই গুরু নির্বাচন করা উচিত। রাইট। আধ্যাত্মিক দীক্ষা নেওয়া মানে তো কোনো জাদুকরী ক্লাবে ঢোকা নয়, বরং একটা নির্দিষ্ট দক্ষতা অর্জনের রাস্তায় প্রবেশ করা। ঠিক, এইখানেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। কারণ আমাদের চারপাশে তো এমন অনেক গুরু আছেন যারা অদ্ভুত সব পোশাক পরেন, গলায় বড় বড় মালা, হাতে ত্রিশূল নিয়ে বসেন। হ্যাঁ, আর তাদের ভক্তরা তো তাদের অলৌকিক ক্ষমতার গালভরা গল্প বলতে অজ্ঞান। একদম। সাধারণ মানুষ তো এই বাহ্যিক রূপ দেখেই বেশি আকৃষ্ট হয়। কেউ যদি ঠকানো শিখতে চায় তবে নিশ্চিন্তে এদের কাছে যেতে পারে। আবার একদল আছেন যারা বংশ পরম্পরায় সুবিধাবাদী গুরু। যদি আমরা বিষয়টাকে বৃহত্তর প্রেক্ষাপটে দেখি তাহলে বুঝতে পারব এরা মূলত মানুষের দুর্বলতার সুযোগ নেয়। নিজেদের কোনো সাধনা নেই, শুধু পূর্বপুরুষের পরিচয়ে ঘুরে বেড়ানো মানুষদের এরা টার্গেট করে। তাহলে আসল গুরু কারা? যারা পাহাড় গুহায় বা জঙ্গলের বছরের পর বছর কঠোর তপস্যা করেন, তারা তো খাঁটি সন্ন্যাসী। তারা নিঃসন্দেহে খাঁটি, কিন্তু এখানে একটা সূক্ষ্ম ব্যাপার আছে। একজন সাধারণ মানুষ যে প্রতিদিন সংসারের ঘাত প্রতিঘাত সামলাচ্ছে, তার জন্য কিন্তু ওই গুহাবাসী সন্ন্যাসী উপযুক্ত নন। ওয়েট, রিয়েলি? কেন উপযুক্ত নন? কারণ ওই সন্ন্যাসীরা তো সংসার ত্যাগ করেছেন। যিনি সংসার ছেড়েছেন তিনি কিভাবে শেখাবেন সংসারের ভেতরে থেকে কিভাবে ভালো থাকতে হয়? ও পয়েন্ট, এটা তো ভেবে দেখিনি। ওই সন্ন্যাসীরা কেবল তাদের জন্যই পারফেক্ট, যারা সব ছেড়ে ছুড়ে সত্যি পাহাড় জঙ্গলে চলে যেতে চান। তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়ালো? একটা বড়সড় শূন্য স্থান তৈরি হলো না? তা তো বটেই। মানে সাধারণ মানুষ যারা স্বাভাবিক সংসার করতে চায়, কর্পোরেট জব করছে, ট্রাফিক জ্যাম ঠেলছে, তাদের উপায় কি? তারা কার কাছে যাবে? এখানেই আসে সদ্গুরুর ধারণা। সদ্গুরু কিন্তু কোনো জটাদাড়িওয়ালা সমাজ বিচ্ছিন্ন ব্যক্তি নন। তিনি সাধারণ মানুষের মতোই স্ত্রী পরিবার নিয়ে জীবনযাপন করেন। আচ্ছা। তিনি কোনো জাদুমন্ত্র বা শর্টকাট দেন না। তিনি শেখান ধর কর হও পাও নীতি। এই ধর কর হও পাও নীতিটা আসলে কি? এটা কাজ করে কিভাবে? খুব সাধারণ হিসাব। ধর মানে হল সঠিক আদর্শ বা মেন্টরকে শক্ত করে ধরা। কর মানে হল তিনি যে বাস্তবসম্মত নিয়ম বা অনুশীলনের কথা বলছেন সেটা নিজের জীবনে প্রয়োগ করা। রাইট। আর হও আর পাও, এই কঠোর অনুশীলন করার মাধ্যমে মানুষ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর উপযুক্ত হও বা হয়ে ওঠে। আর সবশেষে আসে পাও, অর্থাৎ পরিশ্রমের সঠিক ফল বা মানসিক শান্তি লাভ। তার মানে এটা মূলত একটা ভারসাম্যপূর্ণ বা ব্যালেন্সড জীবন গড়ার পদ্ধতি। ঠিক তাই। ব্যাপারটা অনেকটা স্কুলের সিলেবাসের মতো লাগছে। মানে যে স্কুলে পড়াশোনার কড়াকড়ি আছে, অনুশীলনের জোর আছে, সেখানেই তো ছাত্ররা যোগ্য হয়ে ওঠে। একদম। আচ্ছা, একটা দারুণ উপমা মাথায় এলো।
ধরুন আমরা যখন বাচ্চাদের জন্য পাঠ্য বই কিনি তখন তো সবসময় লেটেস্ট এডিশন বা সর্বশেষ সংস্করণটাই খুঁজি, তাই না? পুরনো বইয়ে তো আজকের দিনের আপডেট থাকে না। অসাধারণ একটা তুলনা। সমসাময়িক সদ্গুরু হলেন অতীত সব অবতার ও গুরুদের আধুনিক রূপ, মানে সেই আধ্যাত্মিকতার লেটেস্ট এডিশন। ঠিক, কারণ হাজার বছর আগের গুরুরা তো আর কর্পোরেট স্ট্রেস বা আধুনিক অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাননি। একদমই তাই। প্রাচীন দর্শনের সাথে আধুনিক যুগের একটা সফটওয়্যার প্যাচ বা আপডেট দরকার হয়। একজন সদ্গুরু ঠিক সেই কাজটাই করেন। তার কাছে গেলে আগের সব গুরুর শিক্ষাই পাওয়া যায়, কিন্তু সেটি থাকে বর্তমান যুগের বাস্তবতায়। তার মানে দাঁড়ালো, অন্ধভাবে কাউকে অনুসরণ করাটা বোকামি। নিজের জীবনের প্রকৃত উন্নতির জন্য নিজস্ব প্রয়োজন বুঝে এবং বিচারবুদ্ধি প্রয়োগ করে একজন মেন্টর বেছে নেওয়াই হলো আসল কাজ। হ্যাঁ, ভক্তি থাকবে, কিন্তু যুক্তির চোখ খোলা রেখে। দারুণ একটা আলোচনা হলো। তবে শেষ করার আগে একটা গভীর প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। কি প্রশ্ন? আমরা তো বুঝলাম যে একজন আধুনিক সদ্গুরু হলেন আধ্যাত্মিক পাঠ্য বইয়ের লেটেস্ট এডিশন, কিন্তু একটু গভীরভাবে ভাবলে অবাক হতে হয়, ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও চরম প্রযুক্তিনির্ভর পৃথিবীতে এই আধ্যাত্মিক গাইডেন্স বা পরবর্তী এডিশন ঠিক কেমন রূপ নেবে? বাপরে, এটা তো দারুণ একটা চিন্তার বিষয়। হ্যাঁ, যখন সবকিছুরই একটা টেকনোলজিক্যাল আপগ্রেড হচ্ছে, তখন কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিজেই আমাদের পরবর্তী আধ্যাত্মিক মেন্টর হয়ে উঠবে? এই গভীর চিন্তার খোরাকটাই আজ সবার ভাবনার জন্য রেখে গেলাম।